রহমতপুর গ্রামে অনেক মানুষ বসবাস করত। তারা সবাই একে অপরের পাশে থাকত। কলিম চাচা ছিল সেই গ্রামের মোড়ল। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। তিনি গ্রামের কোনো সমস্যায় সকলের পাশে থাকতেন। একদিন কলিম চাচা রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় তার সাথে কুমারের দেখা হয়। প্রণাম কলিম চাচা, কেমন আছেন আপনি? তা কোথাও যাচ্ছেন নাকি চাচা? এই তো বাবা, ভালোই আছি। যাচ্ছি একটু বাজারে। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে? ভালো না চাচা, মা অনেক অসুস্থ। এদিকে যে আমার কাজও নেই, কি করে যে সবকিছু সামাল দিব বুঝতে পারছি না চাচা। ও, এই ব্যাপার। মন খারাপ করো না। আজ বিকেলে বরং আমার বাড়িতে এসো, দেখা যাবে কি করা যায়। আচ্ছা চাচা, ঠিক আছে। আপনি তাহলে বাজারে যান, আমি দেখে আসি মায়ের কি অবস্থা। এরপর কলিম চাচা বাজারে যায় আর কুমার তার বাড়িতে যায়। গিয়ে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, জানো কলিম চাচার সাথে দেখা হয়েছিল। বললাম আমার কোনো কাজ নেই গো, তোমার অসুস্থতার কথাও বললাম। তাই কলিম চাচা আমাকে বিকেলে ডেকেছে গো। যাস বাবা, কলিম ভাই হয়তো তোকে সাহায্য করবে। মানুষটা অনেক ভালো রে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। কলিম চাচা সত্যিই অনেক ভালো মানুষ। দেখিও মা, আমি কাজ করে তোমাকে একদম সুস্থ করে তুলবো। এরপর কয়েক ঘন্টা কেটে যায়। কুমার বিকেল হতেই কলিম চাচার বাড়িতে যায় আর কলিম চাচাকে ডাকতে থাকে। কলিম চাচা, কলিম চাচা, বাড়িতে আছেন? কুমারের ডাক শুনে কলিম চাচা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর বলে, কে কে ডাকছে? ও কুমার, বসো বাবা বসো। কি খবর? চাচা, আপনি যে আমাকে বিকেলে ডেকেছিলেন, তাই এলাম গো। ও, হ্যাঁ হ্যাঁ, বলি কি, তুমি তো বসেই আছো। তোমার মা অসুস্থ। আমার কিছু জমিতে চাষাবাদ করো, এতে তোমারও হবে, আমারও হবে। ঠিক আছে চাচা, আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আমি কি করে যে আপনার ঋণ শোধ করব? এ কথা বলে কুমার চলে যায়। কলিমের স্ত্রী কলিমকে বলে, হ্যাঁ গো, তুমি সেই কখন চা চেয়েছো? সাজে ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন খাবে শুনি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এরপর কলিম চা খেতে ঘরে যায় আর চা খেতে খেতে বলে, আহ, গিন্নি, তোমার হাতে চা যে অমৃত। হয়েছে হয়েছে, এখন আমার গুণগান গাইতে হবে না। যবে থেকে তুমি এই গ্রামের মোড়ল হয়েছো, খাওয়া দাওয়া ঘুম সব হারাম করেছো। বলি কে, নিজেরও তো একটু যত্ন নিতে হবে নাকি? আহা গিন্নি, বলো দেখিনি, আমার হাতে সময় আছে নাকি? গ্রামে সবাই শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। শুধু শুধু রাগ করো না তো। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেই তো আমি রাগ করি। গ্রামের মানুষদের তো আমাদের ধন সম্পদ বিলিয়ে দিয়েছো। আমাদের ভবিষ্যৎ কি হবে তা কি ভেবেছো? গিন্নি, আমাদের তো কোনো সন্তান নেই। আল্লাহ আমাদের দিন ঠিকই পার করে নিবে। তুমি এত চিন্তা করো না তো। এভাবেই কয়েকদিন কেটে যায়। মোড়লের দিন ভালোই কাটছিল। অন্যদিকে ওই গ্রামে রহিম থাকতো। তার আর্থিক অবস্থাও বেশ ভালো ছিল, কিন্তু সে কলিমকে দেখতে পেত না।
রহিম ওই গ্রামে মোড়ল হতে চাইতো। একদিন রহিম কুমারকে বলে, কিরে কুমার, কি করছিস? এই তো চাচা, কলিম চাচার জমিতে কাজ করছি। হ্যাঁ রে, দেখতেই তো পাচ্ছি কলিম তোকে গাধার মতো খাটিয়ে নিচ্ছে। তা হ্যাঁ রে, এত খাটাখাটি করে দিন শেষে কলিম তোকে কি দেয়? কিছু নেই না গো, জমির ফসল উঠলে কলিম চাচা আমাকে যা দিবে তাই নিব। তোরা এত বোকা কেন রে? এই কলিমের চাকর হয়ে থাকিস তোরা। বলি কি, আমার জমিতে কাজ কর, দিন শেষে 200 করে টাকা দিব। না না চাচা, আমার লাগবে না গো। আর কলিম চাচা চাকর হব কেন? আমি ওনার ছেলের মতো। আর কলিম চাচা অনেক ভালো, ওনার কাজ করে দিতে আমার একদম অসুবিধা হয় না। কুমারের কথা শুনে রহিম মন কালো করে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলে, না, এই কুমারকে দিয়ে কিছু হবে না। আমাকে গ্রামের অন্যান্যদের বলতে হবে। যাই, দেখি কি হয়। এরপর রহিম গ্রামের অন্যান্যদের হাত করে নেয় আর সবাইকে মোড়ল কলিমের বিরুদ্ধে নিয়ে যায়। একদিন কলিম সব কৃষকদের ডেকে এক সমাবেশ করে। কলিম সব কৃষকদের উদ্দেশ্যে বলে, শোনো সবাই, ফসল যার যার আছে সব তুলে ফেলো। ঝড় বাদলের দিন আসছে, যে কোনো সময় ঝড় হতে পারে। আপনি কি কনক নাকি? সব জানেন। আমাদের ফসল আমরা কি করব আমাদের ব্যাপার। অযথা আমাদের সময় নষ্ট করছেন। এই উঠো সবাই, সবাই সবার কাজে চলে যাও। সবার এমন কথা শুনে কলিমের অনেক মন খারাপ হয়। কুমার কলিমকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। রাস্তায় রহিম কলিমকে দেখে, অট্টহাসি দিয়ে বলে, কি রে কলিম, কি অবস্থা? সবাই দিল তো তোর মুখে চুলকালি মেখে? এ কি চাচা, আপনি কলিম চাচার সাথে এভাবে কথা বলছেন কেন? আর আমি জানি এইসব কৃষকের মাথা আপনি নষ্ট করেছেন। এর ফল ভালো হবে না, এই বলে দিলাম। এ কথা বলে কুমার কলিমকে বাড়িতে পৌঁছে দেয় আর কুমার কলিমের সব ফসল তুলে ফেলে। এভাবে 3 দিন কেটে যায়। হঠাৎ ভীষণ ঝড় শুরু হয় আর ঝড়ে গ্রামে সবার ফসল নষ্ট হয়ে যায়। টানা 3 দিন ভীষণ ঝড় হয়। ঝড় থামার পর গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে। হায় হায়, এ আমাদের কি হয়ে গেল? মোড়ল করিম চাচার কথা না শুনে যে আমরা বড্ড ভুল করেছি। এখন আমরা সবাই কি খেয়ে বেঁচে থাকবো? আমাদের যে সব শেষ। চলো আমরা সবাই রহিম চাচার কাছে যাই, উনি নিশ্চয় আমাদের সাহায্য করবে। এ কথা বলে গ্রামের সবাই রহিমের বাড়িতে যায় আর তাকে সব কথা খুলে বলে। রহিম চাচা, এখন আপনি সাহায্য করুন, সবই তো শুনলেন। না না, আমি কি করে সাহায্য করব? আমার যা আছে তা আমার নিজের সংসার চলতেই টানা পড়া হবে। তোরা যা, এখান থেকে চলে যা, তোদের আমি কোনো সাহায্য করতে পারবো না। এরপর গ্রামের সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তারা নিজেদের ভুল বুঝতে পারে। এভাবে 2 দিন কেটে যায়। গ্রামের সবাই না খেয়ে থাকে। তারপর তারা সবাই বাধ্য হয়ে মোড়ল কলিম চাচার বাড়িতে যায় আর কলিমকে সব কথা খুলে বলে। কলিম চাচা, আপনি আমাদের সাহায্য করুন, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের আপনি ক্ষমা করে দিন কলিম চাচা। কেঁদো না তোমরা, তোমাদের যা খাবার লাগবে আমার বাসা থেকে নিয়ে যেও।
আর তোমরা সবাই নতুন করে ফসল ফলানো শুরু করে দাও। যা টাকা লাগবে আমি দিব, চিন্তা করো না তোমরা। এরপর কলিম গ্রামের সবাইকে সাহায্য করে, গ্রামের বিপদে আবার পাশে আসে। গ্রামের সবাই তাদের নিজেদের ভুল বুঝতে পারে, আবার তারা সুখে। বাবা সাগর, কোথায় গেলি রে বাবা? হ্যাঁ মা, বলো, ডাকছো কেন? তুই আজ স্কুলে গেলি না যে বাবা? না মা, আমার স্কুল যেতে ভালো লাগছে না। স্যার তো আমার কাছে বেতন পায় মা। স্কুলে গেলেই স্যার আমাকে অনেক কথা শোনায়। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। তোর বাবা মারা যাওয়ার পর পুরো সংসারটা যে আমাকেই চালাতে হচ্ছে, এদিকে আমি কোনো কাজও পাচ্ছি না। তাহলে কি করে স্কুলের বেতনটা পরিশোধ করব মা? তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি দেখছি কি করা যায়। আমি বরং আজকে মোড়লের বাড়িতে যাব, দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা। আচ্ছা মা, ঠিক আছে। এরপর মোহনা তার বাড়ির সকল কাজ করে নিল, আর বিকেল বেলা মোড়লের বাড়িতে গেল আর মোড়লকে ডাকতে লাগলো। মোড়ল মশাই, আপনি কি বাড়িতে আছেন? আরে আরে, কি ব্যাপার, তুই আমার বাড়িতে? আপনি যদি আমায় একটু কাজ দিতেন তাহলে খুব ভালো হতো। খুব ভালো সময়ে তুই এসেছিস। আমার এখন একজন কাজের লোকের দরকার ছিল। তুই বরং কাল থেকেই কাজে চলে আসিস। আচ্ছা মোড়ল মশাই, ঠিক আছে। এরপর মোহনা বাড়িতে চলে আসে। পরদিন থেকে মোহনা মোড়লের বাড়িতে কাজ করে, আর সেই টাকা দিয়ে মোহনার ছেলে পড়াশোনা করত। একদিন সাগর স্কুলে যায়, তখনই কিছু ছেলে মেয়ে সাগরকে দেখে হাসতে লাগলো। এই দেখ, সাগর চলে এসেছে, এর মা আমাদের বাড়িতে কাজ করে। তাই নাকি রে? এ তাহলে কাজের ছেলে? হা 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 হা। তারা সবাই হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, আর সাগর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর বাড়িতে এসে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, কোথায় তুমি? কি রে বাবা, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, তুমি কাল থেকে আর মোড়লের বাড়িতে কাজ করতে যাবে না। কেন বাবা, কি হয়েছে? কাজ করতে যাব না কেন? কাজ না করলে সংসার চলবে কি করে? না মা, তুমি মোড়লের বাড়িতে কাজ করতে গেলে মোড়লের মেয়ে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে, অনেক মজা করে। আমার আর এসব ভালো লাগে না মা। আমরা গরিব মানুষ বাবা, অন্যের বাড়িতে কাজ করেই খেতে হবে। কারো কথা শুনতে হয় না বাবা। পিছনে মানুষ অনেক কথাই বলবে, এ নিয়ে মন খারাপ করবি না, বুঝলি? মন দিয়ে পড়াশোনা করবি শুধু। আচ্ছা মা, ঠিক আছে। এভাবে অনেকদিন চলে গেল। একদিন মোহনা মোড়লের বাড়ি থেকে বাসায় আসতে লাগলো। তখনই এক বৃদ্ধা তার মাথায় করে এক ঝুড়িতে অনেকগুলো গাজর নিয়ে যাচ্ছিল। আরে কাকু, দাঁড়ান দাঁড়ান। কি রে মা,
ডাকছিস কেন? আপনার এই ঝুড়িতে কি কাকু? এগুলো গাজর, নিবে নাকি? অনেক ভালো গাজর এগুলো। না কাকু, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে কিনবো? আচ্ছা ঠিক আছে, তুই বরং এই গাজরের বীজগুলো নে, বাড়িতে গিয়ে এগুলো রোপণ করিস। এই নে। আচ্ছা কাকু, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। একথা বলে মোহনা সেখান থেকে চলে গেল। আর বাড়িতে গিয়ে তাদের উঠোনে সে বীজগুলো রোপণ করে দিল। এসব দেখে মোহনা ছেলে বলতে লাগলো, মা, এগুলো কি? তুমি উঠোনে কি লাগিয়েছো? এগুলো গাজরের বীজ বাবা, গাজর চাষ করব। যা, বালতি ভরে পানি নিয়ে আয়, এখানে পানি দিতে হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখনই পানি নিয়ে আসছি। এই বলে সাগর এক বালতি পানি নিয়ে আসে আর সেখানে ছিটিয়ে দেয়। আর এভাবে অনেকদিন চলে যায়। একদিন সকালবেলা মা দেখো, বীজগুলো থেকে তো গাছ বেরিয়েছে, মনে হয় গাছরও হয়েছে। হ্যাঁ রে বাবা, তাই তো দেখছি। গাজরগুলো বড় হলে ভালোই হবে, বিক্রি করলে ভালো টাকাই পাবো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো এবার পানি দেই গাছগুলোতে। এরপর তারা মা ছেলে গাছগুলোতে পানি দেয়। কয়েকদিন পর গাজরগুলো একদম বড় হয়ে যায়। আর মোহনা সেই গাজরগুলো উঠানোর সময় বলতে লাগলো, আরে বাবা, দেখ দেখ, এই গাজরগুলো তো লাল রঙের। লাল রঙের গাজর তো আমি কখনো দেখিনি। হ্যাঁ মা, আমিও তো এই প্রথমবারই গাজরগুলো দেখছি। খেয়ে দেখি তো কেমন লাগে। হ্যাঁ রে বাবা, খেয়ে দেখ তো ভালো লাগে কিনা। আরে বাহ, এই গাজর তো অনেক সুস্বাদু। মা, এই গাজর যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তাই নাকি রে বাবা? তাহলে এই গাজরগুলো তুই বাজারে বিক্রি করে আয়, তাহলে কিছু টাকা পাবো রে বাবা। আচ্ছা মা, ঠিক আছে। এরপর সাগর সেগুলো গাজর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো। আর সেগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পেল। আর এগুলো টাকা পেয়ে সাগর অনেক খুশি হয়ে গেল। মা, এই দেখো, গাজরগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। তাহলে এবার আমাদের সংসারটা ভালোভাবে চলবে রে বাবা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। এভাবে অনেকদিন চলে গেল। লাল গাজরের ব্যবসা করে আস্তে আস্তে তারা মা ছেলে বড়লোক হয়ে গেল। আর সাগর ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। আর একদিন সাগর বড় হয়ে পুলিশ অফিসার হলো। বাবা রে, আমি আজ অনেক খুশি, তুই যে আমার স্বপ্নটা পূরণ করলি। হ্যাঁ মা, তুমি পাশে ছিলে বলেই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। এরপর থেকে তারা মা ছেলে অনেক সুখে শান্তিতে থাকতে লাগলো। তাদের আর কোনো অভাব থাকলো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? কোথায় আবার যাব? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে নাকি? বাড়িতেই আছি। আরে, এভাবে কেন বলছো গো? তোমার যেখানে ইচ্ছে সেখানেই যাবে। আমি কি যেতে নিষেধ করেছি নাকি? আমি কি একা একা যাব নাকি? তুমি তো আমাকে কোথাও নিয়েই যাও না।
সেই কবে বলেছিলাম চলো একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি, কই আমার কথা তো একবারও শুনলে না। যাব যাব গিন্নি, সময় হলেই যাব। হয়েছে থাক, তোমায় আর যেতে হবে না। তুমি যে যাবে না সেটা খুব ভালো করেই বুঝেছি আমি। এই সকাল সকাল ঝগড়া করো না তো, আসো সকালের পুজোটা করে ফেলি, আমায় আবার কাজে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা যে গণেশ ও তার বউকে দেখতে পাচ্ছ, তারা বাস করে শ্রীনগর নামে একটি গ্রামে। গণেশ ছিল অতি সাধারণ একজন মানুষ, যখন যা কাজ পেত তাই সে করত। এভাবে চলছিল তাদের সংসার। আমি আবার চললাম গিন্নি, দেখি আজ কোনো কাজের সন্ধান পাই কিনা। এসব বলে গণেশ সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে সে একটি নদীর কিনারায় গেল। তখন একটি জেলে গণেশকে ডাকতে লাগলো। গণেশ দাদা, আরে ও গণেশ দাদা, কোথায় যাচ্ছ শুনি? কোথায় আবার যাব, ভালো একটা কাজের খোঁজে যাচ্ছিলাম, এখন তো কাজই পাওয়া যায় না, কি করব বলো তো? আমার কাছে একটা কাজ আছে, করলে করতে পারো। আমার একটা নৌকা আছে, তুমি চাইলে সেই নৌকা নিয়ে কাজ করতে পারো। আমি লোকজনকে পারাপার করি, সাথে মাছও মারি, ভালোই যাচ্ছে এভাবে। আরে বাহ, তোমার বুদ্ধি তো দারুণ। তবে দাদা, তুমি আমার অনেক বড় উপকার করলে গো। তবে এর বিনিময়ে কি তোমায় কিছু দিতে হবে? না 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 না, কি সব বলছো? আমার কাছে একটি নৌকা ছিল, তাই তোমায় দিলাম। এর বিনিময়ে আমায় কিছু দিতে হবে না। এসব শুনে গণেশ অনেক খুশি হয়ে গেল। এরপর থেকে গণেশ সেই নৌকাতে করে যাত্রী পারাপার করত, আর সাথে করে নদী থেকে মাছ ধরে নিয়ে আসতো। এভাবেই আস্তে আস্তে গণেশের সংসার ভালোই চলছিল। বাবা, কি বড় মাছ! হ্যাঁ গো, এই মাছ তুমি কোথায় পেলে? নদী থেকে পেয়েছি গো। এত বড় মাছ নদীতে পাওয়া যায়? এর থেকেও আরো বড় মাছ নদীতে পাওয়া যায়, বুঝলে গিন্নি? এবার যাও, এই মাছটা ভালো করে রান্না করো। আচ্ছা ঠিক আছে। এরপর গণেশের বউ সে মাছ নিয়ে রান্নাঘরে যায় আর মাছটি রান্না করতে থাকে। বাহ, মাছটা তো দারুণ গন্ধ বের হচ্ছে, মনে হয় খেতেও দারুণ লাগবে। এরপর মাছ রান্না হলে তারা দুজন খাবার খেয়ে নেয়। এভাবে তাদের দিন অনেক ভালোই কাটছিল। একদিন গণেশ নৌকা নিয়ে নদীর অনেক ভিতরে যেতে লাগলো মাছ ধরার জন্য। তখনই গণেশ একটি দ্বীপ দেখতে পেল। সেই দ্বীপ সোনালীর মতো চকচক করছিল। আরে, ওই দ্বীপটা এত চকচক করছে কেন? কি আছে ওই দ্বীপে? যাই গিয়ে দেখে আসি। এরপর গণেশ সে দ্বীপের সামনে গেল। সেখানে গিয়েই সে তো অবাক হয়ে গেল। সে একটি পরীর সন্তানকে দেখতে পেল, যে কিনা সেই দ্বীপে বসে বসে কান্না করছিল। কি হলো পরি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি এই দ্বীপে একা কি করছো? আমার মা যে আমাকে একা রেখে চলে গেছে, এখনো আসেনি। বলেছিল পরী রাজ্যে সব ঠিকঠাক হলেই আমাকে এখান থেকে নিয়ে যাবে। কেন, তোমাদের পরিরাজ্যে আবার কি হয়েছিল? পরী রাজ্যে একদিন এক দুর্ঘটনার কারণে সব এলোমেলো হয়ে যায়। এতে করে সেখানে থাকা সব পরীদের মাঝে অনেক সমস্যা হয়, যার কারণে মা আমাকে এই দ্বীপে এনে রাখে। কিন্তু মাঝে আমাকে নিতে এখনো এলো না। আমি যে অনেক দুঃখী।
তুমি কান্না করো না পরি, আমি বুঝতে পেরেছি তোমার অনেক দুঃখ। তবে তুমি কি আমার সাথে যাবে? তোমার সাথে? কিন্তু তোমার সাথে আমি কোথায় যাব? আমার বাড়িতে যাবে। এরপর গণেশ সেই পরীকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এত সুন্দর একটি ছোট্ট পরীকে দেখে গণেশের বউ অবাক হয়ে যায় আর বলে, সে কি গো, এ তুমি কাকে নিয়ে এলে? এ তো এক পরী মনে হচ্ছে। হ্যাঁ গো, এ যে কোনো এক দুঃখী পরীর সন্তান। এই পরীকে আমি সোনালী দ্বীপ থেকে নিয়ে এসেছি। তারপর গণেশ ও তার বউ ছোট্ট পরীকে অনেক ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। তাদের এমন ভালোবাসা পেয়ে পরী অনেক মুগ্ধ হয়ে যায়। পরী বড় হওয়ার সাথে সাথে উড়তে পারে। তার শরীরে পরীদের সকল ক্ষমতা চলে আসে। এটা দেখে পরী অনেক খুশি হয়ে যায়। তখন পরী বলে, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা না থাকলে হয়তো এতদিনে আমি মরে যেতাম। তোমরা আমায় এক নতুন জীবন দিয়েছো। এখন তো আমি বড় হয়েছি, তাই আমি আমার পরী রাজ্যে ফিরে যেতে চাই। তোমরা মন খারাপ করো না। তুমি না থাকলে আমাদের বড় একা একা লাগবে। পরী রাজ্যে না গেলে কি হয় না? না বন্ধু, আমার রাজ্য যে ওটাই, তাই ওখানে আমাকে যেতেই হবে। তবে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের দেখার জন্য আমি অবশ্যই আসব। এসব বলে সে পরী গণেশ ও তার বউকে অনেকগুলো স্বর্ণ দিল। তাদের একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল। তারপর পরী সেখান থেকে চলে গেল। ভালো থেকো তোমরা। আর তারপর থেকে গণেশ ও তার বউ সেই বাড়িতে থাকতে লাগলো। আর সে স্বর্ণ থেকে কিছু স্বর্ণ গ্রামবাসীদের দিয়ে দিল। এভাবে তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।